গুড মর্নিং। রবিবার সকালবেলা থেকে কি কর্মযজ্ঞ নিয়ে বসেছি একবার দেখো। আমার পুরো ঘর দেখলে বুঝতে পারবে যে কি কর্মযজ্ঞ এখানে চলছে। আমি জামা কাপড়গুলো সব গোছানোর চেষ্টা করছি, তাই জন্য সমস্ত কিছু বার করেছি। এই যে এখানে আস্তে আস্তে গোছানো স্টার্ট করেছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই আলমারিটাতেও গোছানো হয়ে গেছে। আর আরো কত কিছু এখানে পড়ে আছে, এগুলো ব্লাউজ দেখো সব। ওইদিকে আরো অনেক জিনিসপত্র, কসমেটিক্স থেকে শুরু করে এভরিথিং এখানে রয়েছে। সব গোছানোর পর কেমন হয়, গোছাতে আমার কত সময় লাগবে জানি না। এখন অলরেডি আমার ঘন্টা দেড়েক পাস হয়ে গেছে। আমি এরপরে দেখাচ্ছি, একটুকু যদি পারি গোছানোর সময় দেখাতে পারি। ওয়ার্কিং মানুষের রোববারের দিনটা ঠিক এরকমই হওয়া উচিত বা এরকমই হয়। কারণ উইকের সমস্ত দিন তো ঠিক করে কাজকর্ম করা যায় না, কেবলমাত্র নিজের কর্মক্ষেত্রের দিকেই ফোকাস রাখতে হয়। কারণ দিনের অনেকখানি সময় যেহেতু ওইখানে কাটাতে হয় এবং আগে পরে কিছু কাজও থাকে, সেই জন্য ঘরের কাজকর্মগুলো হয়ে যায় পেন্ডিং। নাহলে এত কর্মযোগ্য আমার কিন্তু সাধারণত হয় না। এই বিরাট কর্মযোগ্য হয়েছে, তার কারণও আছে। কারণ হচ্ছে দিনের পর দিন জামা কাপড়গুলো ডাই হয়ে পড়ে থাকা, তাছাড়াও আলমারিটা ওই টেনে টেনে জামা কাপড় বার করে একেবারে অগোছালো হয়ে যাওয়া। এই মানে মনে হচ্ছিল ঘরটা যেন একটা ধ্বংসস্তূপ। তো যাই হোক, ভাবলাম যে না, এইভাবে তো বেশি দিন চলতে পারে না, আর কতদিনই বা এইভাবে চালাবো। জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে, নাহলে নিজের জিনিস এখন নিজেই আর খুঁজে পাচ্ছি না। সেই কারণ জামা কাপড়ের ওই স্টোরেজ ব্যাগগুলোকে ইউজ করলাম, এক একটার মধ্যে এক একটা জিনিসপত্র রেখে গুছিয়ে রেখে দিলাম, তাহলে এবার খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না বলে মনে করছি। চলে এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্টটা তো বানাতে হবে, তো ব্রেকফাস্টে আজকে চিকেন কিমা দিয়ে করছি চাউমিন, যেহেতু সবাই বাড়িতে রয়েছে। চিকেন কিমা, পেঁয়াজ, একটুখানি আলুও দিয়েছি, তারপরে নুন আর হলুদ দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম, আবার ঠান্ডা জলে ধুয়েও নিয়েছিলাম যাতে একদম গায়ে গায়ে লেগে না যায়। হ্যাঁ, ঠান্ডা জলে যদি ধুয়ে নাও তোমরা, তাহলে কিন্তু গায়ে গায়ে লাগবে না, কোনো তেল ঠেল ইউজ করার প্রয়োজনই নেই। মানে আলাদা করে নুডলসটার মধ্যে এমনি যা সবজিতে তেল দেবে ওটাই এনাফ। আমি কিভাবে করলাম, আমি এইভাবে করে নেওয়ার পর একটুখানি সসও দিয়েছিলাম, মানে কেচাপ দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সবাই ভাগ করে নিলাম। ভাগ করে যে যারকে দিয়ে দিলাম। খাচ্ছি তালের বড়ার যেটুকু বাকি ছিল ওটুকু করে নিলাম। তালের বড়াটা করতে করতে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে আগের দিনও করতে করতে শেষ হয়ে গেছে। সত্যি এত টেস্টি হয়েছিল, তালটা প্রচন্ড ভালো ছিল। এবারে কটা মালপোয়া করব। গুলে নিয়েছি, এর মধ্যে রয়েছে সুজি, ময়দা, একটু চিনি, আর দিয়েছি দুধ। তেলটা গরম হয়ে গেছে। এই যে একটা মালপোয়া হয়েছে, এই যে মালপোয়াগুলো ভাজতে ভাজতে এদিকে মানে দুপুরে রান্নাটাও তো করতে হবে। চিকেনটা ধুয়ে নিলাম। ফোড়নে দিলাম একসাথে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। তো দুপাশে দুটো রান্না করছি, মানে মালপোড়া যেহেতু অনেকক্ষণ সময় লাগে করতে, তাই ওই টুকটুক করে হতে থাকুক, আর এই পাশে আমার মাংসটা রান্নাও হয়ে যাবে। পেঁয়াজটাকে তেলের উপরে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, আর ওইদিকে মালপোয়াও একটা একটা করে তুলে রাখছি। তারপরে আমি একটা মশলা করবো, যার মধ্যে থাকবে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। সেই মশলাটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে বেশ ভালো করে আবার ভাজা ভাজা করছি, মানে কষাচ্ছি। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তারপর এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, এই সমস্ত দিয়ে তারপরে আমি আবার এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর করে কষানো হয়ে যেতে এর মধ্যে আমি অ্যাড করব কাজু বাদাম আর চিনে বাদাম বাটা। এটা খুব সুন্দর লাগে দিলে। তো যদিও এই সময় কিন্তু দেওয়ার পর ভালো করে বাটিটাকেও ধুয়ে দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষানো দরকার, না হলে কাঁচা কাঁচা একটা বাদামের গন্ধ থেকে যায়। তো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে যাচ্ছে, আর এদিকে আমি মালপোয়াটাও কিন্তু ভাজছি সমানে। ওইদিকে শাক কেটে দিয়েছে আশিস, শাকটা ওইখানে রয়েছে, শাকটা করব পরে। তো ভালো করে ফুটিয়ে নিয়ে কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবারে কষিয়ে কষিয়ে রান্না করার পালা, মানে যত ভালো কষানো হবে ততই কিন্তু এবার টেস্ট হবে। কারণ দেখতেই পাচ্ছ যে আমি চিকেনটাকে ম্যারিনেট করিনি, শুধুমাত্র একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো কষাতে কষাতে আর ঢেকে ঢেকেই কষাবো, যেহেতু মশলাটা মানে অলরেডি হয়ে গেছে মশলাটা। তো ঢেকে ঢেকে এভাবে কষাতে কষাতে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি রান্নাটা শেষ করলাম, মানে মোটামুটি আধ ঘন্টা লেগেছে চিকেনটা দেওয়ার পর কষা হতে।
আর কোনো জল আমি ইউজ করিনি। এই কষাতে কষাতে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। লক্ষ্য রাখতে হবে, নাড়াচাড়া করতে হবে ঢেকে ঢেকে, কারণ নইলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইভাবে নেড়েচেড়ে দেখলাম যে পুরো রান্নাটা এবার হয়েই গেছে। এবার আমি নামিয়ে রাখবো। আর ওইদিকে মালপোয়া আর করবো না, যেটুকু আছে গোলা ওইটুকু ফ্রিজে রেখে দেবো, আর মালপোয়াগুলো রেখে দেবো, ওটা আবার পরে করব। এইগুলো আগে শেষ হোক, তারপর ওগুলো করা যাবে। আর 2-1টা করবো, ব্যাস তারপরেই রেখে দেবো। এদিকে ভাবছি যে লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে রেখে দিই, কারণ বোটা না ছাড়িয়ে রাখলে দেখলাম যে প্রচন্ড শুকিয়ে যাচ্ছে। যদিও বোটা ছাড়িয়ে আমার রাখতে হয় না, তার কারণ প্রচুর কাঁচা লঙ্কা লাগে আমার, প্রতিটা রান্নায় তো কাঁচা লঙ্কা দিই, সেই জন্য অনেক সময় বোটা ছাড়ানোর আগেই আমার লঙ্কা শেষ হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু ঘরেও কিছুটা লঙ্কা ছিল, আবার এনেছে বলে বোটাগুলো ছাড়িয়ে রাখলাম। এ দেখো মালপোয়া আমার রেডি, মানে আর করব না। এইবারে অ্যাকচুয়ালি অন্য রান্নাও তো করতে হবে, শাক করতে হবে, একটুখানি ভাজা করব, তো সেই জন্য ওইদিকে আবার প্যানটা বসিয়ে দিলাম। আর এগুলো সব ফ্রিজ করে দেবো এবার। আর তেলটাকে ঢেকে রাখলাম এই মানে ছোট কড়াইটাতেই, পরে আবার মালপোয়া ভেজে নেবো, সেই জন্য এটা ঢেকে রেখে দিলাম। তো চলো এবারে শাকটা করব। শাকটার জন্য প্রথমে তেল দেবো প্যানে, আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে শাকগুলো ছেড়ে দেবো। শাক হতে তো বেশি সময় লাগে না, তোমরা জানোই, শাকটা দিতে না দিতেই মজে যাবে। তো বেশ কুচো করেই কাটা আছে, একটু করে নুন দেবো আর কাঁচা লঙ্কা দেবো, আর কিছুই দেবো না শাকে। নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কলমি শাকটা রান্না করে নেবো। এটা কিন্তু কলমি শাক, কলমি শাক যেরকম করেই রান্না করা হোক খুব খেতে ভালো লাগে, কিছু দিতেই লাগে না। তোমরা যদি মানে কিছু দিয়ে কলমি শাক রান্না করো আমাকে একটু জানিও তো, কলমি শাকে আর কিছু কি অ্যাড করা যায়? আমি তো একদম শুধু এইভাবে সিম্পল করে ফেলি, ভালোই লাগে খেতে। অন্যান্য শাকে যেমন পাট পাতাতে ডাল দেওয়া হয়, হ্যাঁ পাট শাকে, তারপরে লাল শাকে একটুখানি বাদাম দিই, কিন্তু এই কলমি শাকের ক্ষেত্রে আমি কিছুই দিই না। ইলিশ মাছের সিজনে একটুখানি মাছের তেল আগে মানে দিতাম, আমাদের শ্বশুরবাড়িতে দিত মাছের তেল, কিন্তু আমার খুব একটা ভাল লাগে না, আস্তে আস্তে গন্ধ লাগে বলে আমি দিই না। ইলিশ মাছ হলেই সেটা দেওয়া হতো, অন্য মাছের না। তো হয়ে গেছে দেখো শাক ভাজা, বেশ সবুজ হয়েছে শাক ভাজাটা, রেখে দিলাম। এইবারে আমি ওই ফুলকপি, একটা ছোট্ট ফুলকপি এনেছিল, ওই ডালের মুখে ভাজা খাবো বলে একদম কুড়ি কুড়ি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে জাস্ট ভেজে তুলে নেব। রান্না করাটা তো তাও যেমন তেমন বন্ধুরা, রান্না করার পরেই থাকে আসল মজা। রান্না করার পর যেরকম নোংরা হয়ে যায় রান্নাঘর, তখন সেটা গোছাতে গোছাতে আর মুছতে মুছতেই অনেকটা টাইম চলে যায়। যেমন গ্যাস ওভেনটাকে একবার মুছলাম, পরে আমি আরেকবার মুছবো। এখন আমি বাসনগুলোকে মেজে ধুয়ে নেবো, কারণ আগে আগে বাসনগুলো মেজে ধুয়ে নিলে, যেহেতু আমি স্নান করিনি এখনো, তো সুবিধা হবে। তো দেখো সব বাসনগুলো মেজে নিয়েছিলাম, তখন আর ক্যামেরা অন করিনি, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই জায়গাটা জাস্ট সব এরভাবে উপর করে জল ঝরানোর জন্য রেখে দেবো, তারপরে জল ঝরে যাবে, পরের দিকে আমার যেগুলো লাগবে নেবো, আর নইলে যেগুলো লাগবে না আমি আবার ঝুড়িতে রেখে দেবো। শুকিয়ে গেলে রাখলে পরে কি হয়, জলের দাগটা হয় না, নাহলে ভীষণ বাসনগুলো জলের দাগে দাগে ময়লা দেখতে লাগে। তো হয়ে গেল সবকিছু, বাসন টাসন মেজে টেজে একদম পরিষ্কার হয়ে গেল। এমনকি সব পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি স্নান করলাম। স্নান করে এবার আমি একটু বাইরের দিকে যাব, গাছপালাদের সাথে কথা বলবো, আর তোমাদেরকেও গাছপালা দেখাবো। এই স্নান করলাম, স্নান করে জামাটা মানে নাইটিটা মেলে দিলাম। এইবারে চলো দেখি একটু কি কি গাছ হয়েছে, কেমন লাগছে। নয়নতারা গাছগুলো দেখো বেশ বড় হয়ে গেছে, মানে বাইরের দিকে এগিয়ে আসছে। সানরোজটা খুব সুন্দর হয়েছে সব গাছে, ঠিক আছে, কিন্তু এই জেড প্ল্যান্টটা কিরকম পাতা ঝরিয়ে ফেলেছে সব, বাকি সব সবুজ আছে। কলা গাছটা দেখো কত বড় হয়েছে, টবে কলা গাছ দেখো। এই যে গোলাপের জবার ডাল থেকে পাতা বেরিয়েছে।
বৃষ্টি হয়েছে, টবগুলোতে জল জমে গেছে, জলগুলো ফেলে দিতে হবে, মশা জন্মাবে। প্রুনিং করে দিয়েছিলাম না গোলাপ গাছটায়, কত ফুল হয়েছে, কুড়ি এসছে, আর সবগুলো ডালে ফুল ফুটছে। প্রুনিং করলে এরকম কিন্তু তাড়াতাড়ি ফুল ফুটতে শুরু করে দেয় ছোট গাছ। চাইনিজ ব্যাম্বুটা প্রুনিং করেছিলাম, দেখো কচি কচি এরকম পাতা বেরোচ্ছে। রঙ্গনটাতে অনেক ফুল হয়েছে, কিন্তু পাতার কালার কিরকম লাইট গ্রিন হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। কাঞ্চনে কড়ি আসছে না। সকাল থেকে কি কি করলাম দেখো বন্ধুরা। মালপোয়া, তালের বড়া প্রায় শেষ করতে করতে, এটা হচ্ছে মানে মিডল ব্রেকফাস্ট বলতে পারো। ব্রেকফাস্টে চাউমিন করেছি, তারপর এটা করলাম, তারপরে ভাত দিয়ে খাওয়ার জন্য দুপুরবেলা চিকেন বানালাম, ডাল, কলমি শাক, ফুলকপি ভাজা। খাওয়া দাওয়া সেরে আরেক কাজে লাগলাম। এই যে ডাইনিং রুমটা বেশ মানে নোংরা হয়ে রয়েছে আমার, মানে গোছাতেই পারছি না, পরিষ্কারও করতে পারছি না, টাইমই পাচ্ছি না, কি করব। তো আজকে সানডে, তো আজকে ভেবেছি এই ডাইনিং রুমটাকে একটু ভালো করে ক্লিন করে নিই। ডাইনিং রুম বলতে টেবিলটা, আশপাশের যা যা জিনিসপত্র আছে সেগুলোকে একটু ক্ল্যাটার ফ্রি করবো, মানে জমিয়ে রেখে দিই, কাগজ পেপার প্লাস্টিক সব জমতেই থাকে, সেগুলো একটু ফেলে দেবো, যেগুলো অদরকারি আছে সেগুলো ফেলবো, যেগুলো দরকারি আছে গুছিয়ে রাখবো। আর এছাড়া এই যে কাঁচের আমার ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছছি, কারণ নিচের দিকটায় না অনেক সময় দেখছি ময়লা টয়লা থাকছে, ঝুল থাকছে নিচের দিকটাতে, সেটা আর মোছা হয় না, উপরের দিকটাই মোছা হয়। আর তাছাড়া ক্লথ যেহেতু বিছানো রয়েছে, টেবিল ক্লথ, তার ফলে ওই ওপরটাই মোছা হয়, ভেতর দিকটা হয় না, ভেতর দিকটা এরকম চিটচিটে টাইপের হয়ে যায় আর কি। যেহেতু খাওয়া দাওয়া হয়, তো দিনে 3 বার তো এখানে খাওয়া দাওয়া হয়ই বলতে গেলে, এছাড়া চাও খাওয়া হয়, তো সবকিছুই পরে, তবে ভিতর দিকে কি করে যায় আমি জানি না। ভেতর দিকটা বেশ আঠা আঠা হয়ে গেছিলো, মুছে দিলাম। এদিকে কাপড়ের যে স্ট্যান্ডটা কাপড় মেলার, সেটাও তুলে রাখলাম, কারণ আজকে যদিও বৃষ্টি হচ্ছে তাই কাচতে পারিনি, জানো, কাচবো বলে সব রেডি করেছিলাম, কিন্তু এমন বৃষ্টি নেমেছে কাচতে পারিনি। তো সেই জন্য স্ট্যান্ডেরও দরকার নেই, স্ট্যান্ডটা রেখে দিলাম তুলে। কেচে আর স্ট্যান্ডে মিললাম না, ঘরের মধ্যে ভর্তি হয়ে থাকে তো সবসময় ভালো লাগে না। তো দেখো অনেক কিছু পরিষ্কার করে নিচ্ছি। এদিকে টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেছে, এবারে চেয়ারগুলোকে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করব। আর মিডিলের দিকে একটু নিয়ে এলাম, নাহলে না ফ্রিজের ওই ডোরটার মধ্যে ধাক্কা লাগছিল খুলতে গেলে, ওই জন্য মিডিলের দিকে নিয়ে একটু টেনে দিলাম টেবিলটাকে, যাতে ফ্রিজটা ঠিকমতো খোলা টোলা যায়। এদিকে টেবিলের ওপরটা, মানে ওই যে হোয়াইট কালারের যে ছোট্ট টেবিলটা, যেখানে আমি জাস্ট কিছু ডেকোরেশন আইটেম টাইটেম রাখি, সেইটাকে একটু ভালো করে পরিষ্কার করে আরেকবার যা যা রাখা রেখে দিলাম সাজিয়ে গুছিয়ে। হ্যাঁ, কারণ এই জায়গাগুলো পরিষ্কার না রাখলে না একদমই দেখতে ভালো লাগে না, আর প্রতিদিন আমি পেরে উঠছি না, এটাও সত্যি কথা। সেই কারণে রোববার দেখে এবার থেকে করব ঠিক করেছি। 1 সপ্তাহ চলবে, তারপরে আবার রোববারে করব। রোববার হোক শনিবার হোক, যেদিন ছুটি পাবো করে নেব। তো দেখো মোটামুটি গুছিয়েছি, তবে নিচের দিকটা একটুখানি পরিষ্কার করব। আসলে কাজ ধরলে না সব দিকেই মানে চোখ চলে যায়, এবং প্রত্যেকটা জিনিসই মনে হয় পরিষ্কার করি, কিন্তু আস্তে আস্তে করে মোটামুটির উপরে করে নিতে হবে, কারণ সব একসাথে করলে হবে না। এমনিতেই আমার কিরকম মানে হাত পা ব্যথা করছে, যেহেতু অনেকদিন ধরে কাজ করি না, তো সেইভাবে মানে মোটামুটি একটুখানি ঘর মুছে নিলাম ওই ডান্ডাটা দিয়ে, মানে মপটা দিয়ে, আর একটু বাসন মেজে নিলাম, এই কাজ এক্সট্রা থাকে। তাছাড়া তো রান্না বান্না তো এগুলো থাকেই, ওগুলোতে অত কিছু মানে পরিশ্রম হয় না। কিন্তু এই যে ডাস্টিং ক্লিনিংয়ে প্রচণ্ড পরিশ্রম হয়ে যাচ্ছে, তো সেই জন্য খুব বেশি করিনি, মোটামুটির ওপরে একটু করে দিলাম। তবে হ্যাঁ, আগে যেরকম একেবারে অস্বস্তি লাগছিল দেখে, সেই জিনিসটা অনেকটা কমাতে পেরেছি। আর পেপার ঠেপার প্লাস্টিক যেগুলো জমে জমে ছিল সেগুলোকে একদম দূর করে দিয়েছি। তারপরে ঘরটা ভালো করে মুছে নেব ঝাড়টার দিয়ে, ব্যাস ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে শান্তি।
কাজ প্রায় শেষের দিকে বন্ধুরা, একদমই গুছিয়ে এনেছি বলতে পারো। এবারে জাস্ট রান্নাঘরের দিকটা মুছে নেব। ঝাঁট আমি আগেই দিয়ে দিয়েছি, ওটার দেখানো হয়নি কারণ তাড়াহুড়ো করে করতে হয় তো, সবসময় ক্যামেরা অন করে করতে গেলে আরো ডবল দেরি হয়ে যায়, সেই কারণে ঝাড়টা আমি দিয়ে দিয়েছি ঘরটা। তারপরে এই এখন মপিংটা করে নিচ্ছি, রান্নাঘরটাও মপিং করে নেবো। আর এদিকে আলু পেঁয়াজ এনে রাখা ছিল নিচে, ওটাকে ঢেলে দিলাম ঝুড়িতে, দিয়ে মোটামুটি নিচটা ফাঁকা করে নিয়ে একদম ভালো করে মুছে নিচ্ছি। রান্নাঘরের এই জায়গাটা সব থেকে বেশি মানে তেল চিটচিটে হয়ে যায়, যদিও আমার চিমনি আছে তবুও তেল কিছুটা হলেও তেল চিটচিটে হয়, মানে খুব বেশি হয় আমি বলবো না, মানে একেবারে যে তেলে ধরা যাচ্ছে না তা নয়, তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় তো বেশ ভালোই তেল চিটচিটে হয়ে যায়। তো ভালো করে মপিংটা করে নিচ্ছি, তারপরেই আমার বলতে পারো যে আজকের মতো কাজটা আমার শেষ করব, কারণ আর পারছি না। এরপরে চাটা করব, একটু রেস্ট নেব, তারপরে ভিডিও এডিট করব। রবিবার কাজ করতে করতেই দিন শেষ হয়ে গেল, মোটামুটি করেছি। আর এই একটা দিনই থাকে আমার ঘরের কাজ করার জন্য বরাদ্দ, তো সেই কারণে না পারি মা ডাকলে যেতে, না পারি অন্য কোনো কাজ করতে। তো সারাটা দিন সকাল থেকেই, এখন ঘড়িতে বাজে কটা জানো, 8টা, এই 8টা অবধি আমি একটুকু রেস্ট নিয়ে নিয়ে একটু বিছানায় বসে নিই, পুরো কনস্ট্যান্ট সকাল থেকে এই অবধি 8টা অবধি কাজ করে গেলাম। এখনো চা করে নিই, আশিস আবার একটু বেরিয়েছে, এলেই চাটা করব। আশিস একটু বেরিয়েছে, কিছু কেনাকাটার আছে ছেলের জন্য, যেই কাজগুলো উইকের অন্যদিন করতে পারি না সেই কাজগুলো মোটামুটি শেষ আর কি। এখন আর কিছু না করলেও চলবে, এখন জাস্ট ওই রেগুলার ওয়ার্কে আবার আসবো, তাই এখন একটুখানি যাই উপরে গিয়ে 5 মিনিট কি 10 মিনিটের জন্য রেস্ট নেবো, আর তোমাদেরকে এখন বিদায় জানাবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এরকম কাজের ব্লগ তোমাদের কতটা ভালো লাগে। রোববার করে আশা করি এরকম ব্লগ দিতে পারবো, ছুটির দিন ছাড়া এরকম ব্লগ দেওয়া মানে কিছুতেই পসিবল হচ্ছে না, যেহেতু স্কুলেরও কিছু কাজ থাকছে, তো সেই জন্য বাড়ি এসে কাজ থাকে স্কুলের। তো চলো, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।